আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাকাউন্টিং মেন্টরস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়টির নাম হলো লেনদেন। নবম এবং দশম শ্রেণীর লেনদেন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে জানো যে মানুষ প্রাচীন কাল থেকে বসবাস করে আসছে। আর প্রাচীন কালে অর্থাৎ আদিকালে মানুষ নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। এই পণ্য বিনিময় করতে গিয়ে অনেক ধরনের ঘটনা তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ঘটনাগুলো দুই ধরনের। কিছু ঘটনা রয়েছে আর্থিক, কিছু ঘটনা রয়েছে অনার্থিক ঘটনা। তাহলে যে ঘটনাগুলো কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই ঘটনাগুলোকে লেনদেন বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলে আসো আমরা কিভাবে ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি হয় সেই বিষয়টি আসলে বোঝার চেষ্টা করি। তাহলে যা ঘটে তাই তো ঘটনা। আমরা দেখতেছি ঘটনা দুই ধরনের। আমরা একটি ঘটনাকে বলতেছি আর্থিক ঘটনা, আরেকটি ঘটনাকে বলতেছি আমরা অনার্থিক ঘটনা। তোমরা সকলে জানো যে অর্থ সম্পর্কিত ঘটনাকে আর্থিক ঘটনা বলে, আর অর্থ সম্পর্কহীন ঘটনাকে অনার্থিক ঘটনা বলে। তাহলে তোমরাই বলো যে আমরা কি অনার্থিক ঘটনা নিয়ে লেনদেন নিয়ে আলোচনা করবো? না, আমরা আর্থিক ঘটনা থেকে যে লেনদেন সৃষ্টি হয় আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জানলাম আজকে যে লেনদেন সৃষ্টি হয় আর্থিক ঘটনা থেকে। অর্থাৎ যে ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তাহলে ধরে নাও মাহবুব স্যারের জন্মদিনের 2000 টাকা কেকের অর্ডার। অর্ডার দেয়া হলো। প্রিয় শিক্ষার্থী, এখানে মাহবুব স্যারের জন্মদিনে কেকের অর্ডার দেওয়া হলো। অর্থাৎ এখানে ঘটনাটা অর্থের অঙ্ক রয়েছে ঠিকই, কিন্তু এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, অর্থাৎ অর্থের আদান প্রদান হয়নি। যদি কোনো ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ অর্থ দ্বারা যদি পরিমাপ করা যায়, যেমন আসবাবপত্রের 5000 টাকার আসবাবপত্র ক্রয়ের অর্ডার দেওয়া হলো, কিংবা 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো। কর্মচারী এখানে নিয়োগ দেওয়া হলো, 10,000 টাকা বেতন উল্লেখ আছে, কিন্তু এখানে অর্থের আদান প্রদান হয়নি। সুতরাং আমরা বলতে পারি যে ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন করে, অর্থের আদান প্রদান ঘটে, সেই ঘটনাগুলো থেকে লেনদেনের সৃষ্টি হয়। ধরে নাও তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দেখবা 9 পৃষ্ঠায় বলা রয়েছে যে সীমান্ত ট্রেডার্সের একজন ম্যানেজার 500 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করে রাস্তার মধ্যে দুর্ঘটনায় আহত হলো। এখানে দুইটি ঘটনা ঘটেছিল। একটি ঘটনা হলো তিনি 500 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করেছেন, আসার পথে আহত হয়েছেন। তো আসবাবপত্র ক্রয়ের ঘটনাটি এখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। কিন্তু তিনি যে দুর্ঘটনার আহত হলো, এটিও তো একটা ব্যবসার ক্ষতি। কিন্তু এই দুর্ঘটনার আহত হয়েছেন, এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, কিংবা এটি আর্থিক অবস্থার পরিবর্তন করে না। সুতরাং এটি ব্যবসার লেনদেন নয়। তাহলে আমরা জানলাম যে ব্যবসার লেনদেন আমরা সেই ঘটনাগুলোকে বলবো যে সকল আর্থিক ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আর্থিক ঘটনা যেহেতু, তাহলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, এবং আর্থিক অবস্থার যদি পরিবর্তন করে, তাহলে সেই ঘটনাগুলোকেই আমরা লেনদেন হিসাবে চিহ্নিত করব। এখন আসো আমরা আলোচনা করব লেনদেনের প্রকারভেদ নিয়ে। আমরা লেনদেন কি এটি বিস্তারিত জানলাম, এখন লেনদেনের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি লেনদেন দুই ধরনের, একটি হলো বাহ্যিক লেনদেন, আর একটি হলো অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন বলতে যে আর্থিক ঘটনাগুলো দুটি পক্ষ বা দুটি ব্যক্তি বা দুটি প্রতিষ্ঠান কিংবা একটি ব্যক্তি বা অন্য প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, অর্থাৎ যে আর্থিক ঘটনাগুলো দুটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই লেনদেনগুলোকে আমরা বলবো
সেই লেনদেনগুলোই হলো বাহ্যিক লেনদেন। তাহলে অভ্যন্তরীণ লেনদেন আমরা কাকে বলবো? তো আমরা বাহ্যিক লেনদেনের একটি উদাহরণ দেখে নেই, কম্পিউটার প্রয়োগ। তাহলে আমরা শিখলাম লেনদেন দুই ধরনের, লেনদেন দুই ধরনের। হ্যাঁ, বাহ্যিক লেনদেন, দুই অভ্যন্তরীণ লেনদেন। আমি আবারও বলছি, বাহ্যিক লেনদেন বলতে আমরা সেই লেনদেন গুলোকে বলবো যে আর্থিক ঘটনা গুলো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের, অর্থাৎ দুটি পক্ষ বা দুটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, সেই লেনদেন গুলোকে আমরা বলবো বাহ্যিক লেনদেন। আবার একই প্রতিষ্ঠানের অভ্যন্তরে যদি আর্থিক অবস্থার পরিবর্তন করে, তাহলে সেটিকে বলবো আমরা অভ্যন্তরীণ লেনদেন। যেহেতু দুটি পক্ষ বা দুটি ব্যক্তি বা দুটি প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন করবে, সুতরাং আমরা একটি উদাহরণ দিতে পারি, কম্পিউটার ক্রয়। কম্পিউটার ক্রয় 30,000 টাকা। তাহলে কম্পিউটার ক্রয় যদি হয় 30,000 টাকা, তাহলে এখানে দুটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। দুটি পক্ষ কম্পিউটার ক্রয়, অর্থাৎ ক্রেতা একটি পক্ষ আর ব্যবসা প্রতিষ্ঠান একটি পক্ষ, কিংবা দুটি ব্যবসা প্রতিষ্ঠানে একজন ক্রেতা একজন বিক্রেতা, এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, এটি তো বাহ্যিক লেনদেন। তাহলে এখন আমরা শিখবো অভ্যন্তরীণ লেনদেন তাহলে কি। অভ্যন্তরীণ লেনদেন শিখতে গেলে আমাদের আরো একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটি হলো অবচয় শব্দটি। আমরা হিসাব বিজ্ঞানে অবচয় কাকে বলি? কোন স্থায়ী সম্পদ ব্যবহার করার ফলে মূল্য হ্রাস পাওয়াকে অবচয় বলি, অর্থাৎ ওই সম্পদের অবচয় বলি। তো আমরা দেখো যে একটি কম্পিউটার আমরা 30,000 টাকা ক্রয় করলাম বছরের শুরুতে, এক বছর শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা হিসাব রক্ষকের কাছে হিসাব করবো, নিশ্চয়ই হিসাব রক্ষক কম্পিউটার 30,000 টাকা খাতায় লিপিবদ্ধ করবে না। ধরে নাও 20,000 টাকা হিসাব রক্ষক কম্পিউটারের পরিমাণ ধরলো, সেক্ষেত্রে মালিক তার হিসাব রক্ষককে জিজ্ঞাসা করতেই পারে যে আমার কম্পিউটার ছিল 40,000, হলো 20,000 টাকা, বা কিংবা 30,000 টাকার কম্পিউটার ছিল, হলো 20,000 টাকা, তো সেখানে 10,000 টাকা কি হলো? তখন হিসাব রক্ষক বলবে যে এই যে অবচয়, অর্থাৎ এই যে একটা স্থায়ী সম্পদ ব্যবহার করার ফলে যে মূল্য হ্রাস পায়, এটাই তো অবচয়। তাহলে এই 10,000 টাকাই হলো অবচয়। তো ধরে নাও আমরা যে কম্পিউটারটা ক্রয় করছি, আমি অভ্যন্তরীণ লেনদেন বোঝানোর আগে তোমাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করবো, সেটি হলো অবচয়ের বিষয় কি। তাহলে অবচয় কি, আমি আবারও বলছি, অবচয় হলো স্থায়ী সম্পদ ব্যবহার জনিত মূল্য হ্রাসকে, ব্যবহার জনিত মূল্য হ্রাসকে অবচয় বলে। আচ্ছা, কম্পিউটারের অবচয় 10,000 টাকা, কম্পিউটার অবচয় 10,000। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এই যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার ক্রয় করা হয়েছিল 30,000 টাকা, কিন্তু দেখা গেল 1 বছর পরে আমরা হিসাব করতেছি কম্পিউটার রয়েছে 20,000 টাকা, তাহলে এই 10,000 টাকা ব্যবহার জনিত কারণে মূল্য হ্রাস হলো, তো এটিকে আমরা অবচয় বলতেছি। সেখানে কি দুটি পক্ষ কিংবা দুটি ব্যক্তি বা দুটা প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তনের কোনো প্রয়োজন হয়নি। একই প্রতিষ্ঠানের অভ্যন্তরে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে কম্পিউটার ছিল 30,000 টাকা, হয়ে গেল 20,000 টাকা, তার মানে কি আর্থিক অবস্থা পরিবর্তন ঠিকই হলো, কিন্তু এখানে দুটি পক্ষ বা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রভাবিত করেনি। একই প্রতিষ্ঠানের অভ্যন্তরে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সুতরাং এটি হলো অভ্যন্তরীণ লেনদেন। তাহলে আমরা যে লেনদেন দুইটি, বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন, আমরা ইতিমধ্যে অনেকটা বুঝতে পেরেছি। এরপর আমরা আলোচনা করব লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে লেনদেনের বৈশিষ্ট্য 7টি। আমরা এই 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আমি তোমাদেরকে অনেকবার বলার চেষ্টা করেছি যে যে আর্থিক ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আমরা যে ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ কোনো ঘটনা যদি অর্থ দ্বারা পরিমাপ করা যায়, যেমন আমাকে এত টাকার কলম দেন, তো এত টাকার কলম, সুতরাং এখানে এত টাকা বলতে কি বোঝানো হয়েছে? এই ঘটনাটা কিন্তু টাকা দ্বারা পরিমাপ করা যাচ্ছে না। যদি আমরা বলতাম আমাকে 5 টাকার কলম দেন, মানে আমরা দোকানদারের কাছে 5 টাকার কলম ক্রয় করবো,
যে 5 টাকার কলম ক্রয় করা হলো, 20,000 টাকার কম্পিউটার ক্রয় করা হলো, 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তো এখানে কত টাকার আসবাবপত্র ক্রয় করা হলো? তাহলে 5,000 টাকা। তাহলে ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তো লেনদেন হতে গেলে যে বৈশিষ্ট্য 7টি লেনদেনের মধ্যে খুঁজে পাওয়া যায়, বা লেনদেনের এই 7টির মধ্যে অন্যতম একটি হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতেই হবে। তো এবার আসলে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে অর্থাৎ যখন একটি ঘটনা কি করবে, যেমন আমি আসবাবপত্র ক্রয় করলাম, তো আমার কাছে আসবাবপত্র চলে আসলো এবং নগদ টাকাটা আবার চলে গেল, অর্থাৎ আসবাবপত্র বৃদ্ধি পেল, নগদ টাকা হ্রাস পেল। এই যে আসবাবপত্র বৃদ্ধি পেল এবং নগদ টাকা হ্রাস পেল, এটি হলো আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থাৎ কোন আর্থিক ঘটনা যদি একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, তাহলে সেটিকে আমরা বলবো লেনদেন, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন। সুতরাং এই যে আসবাবপত্র বৃদ্ধি পেল এবং নগদ টাকা চলে গেল, এটি হলো আর্থিক অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ। এবার হচ্ছে আমরা 3 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে লেনদেনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো দ্বৈত সত্তা। তো তোমাদেরকে প্রথমে একটু বুঝতে হবে দ্বৈত শব্দের অর্থ কি। দ্বৈত শব্দের অর্থ হলো দুই, আর সত্তার অর্থ পক্ষ, অর্থাৎ লেনদেনের মধ্যে 2টি পক্ষ থাকবে। তো তোমাদের কাছে মনে হতে পারে 2টি পক্ষ মানে কি 2জন ব্যক্তি কিংবা 2টি ব্যবসা প্রতিষ্ঠান? নো, এখানে 2টি পক্ষ বলতে বোঝাচ্ছে এই যে 2টি সত্তা। যেমন আমি আসবাবপত্র ক্রয়ের একটু আগে উদাহরণ দিলাম, আর্থিক অবস্থা পরিবর্তন, ঠিক সেই রকম আসবাবপত্র ক্রয় করা হলো, তার মানে কি একটি আসবাবপত্র আর একটি হলো কি নগদ টাকা। আমি পরবর্তীতে তোমাদের এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ তোমরা এই মুহূর্তে এটুকু চিন্তা করে দেখো যে যে কোনো লেনদেনের মধ্যে তোমাদের ভাবতে হবে যে অবশ্যই 2টা পক্ষ থাকবে। যেমন আমি কর্মচারীকে বেতন প্রদান করলাম, তাহলে আমরা লিখতে পারি বেতন হিসাব, এটি একটি পক্ষ, আর নগদান হিসাব, নগদান হিসাব এটি একটি পক্ষ। আবার আমরা আসবাবপত্র ক্রয় করা হলো, তো আসবাবপত্র একটি হিসাব এবং নগদান একটি হিসাব। তো এইভাবে প্রত্যেকটি ঘটনায় যদি 2টি পক্ষ ধরা যায়, অর্থাৎ লেনদেন যদি হয়, তাহলে যে ঘটনা লেনদেন সৃষ্টি করে ওই ঘটনার মধ্যে বা ওই লেনদেনের মধ্যে অবশ্যই 2টি পক্ষ থাকতে হবে। এটি লেনদেনের 3 নম্বর বৈশিষ্ট্য। এবার আসো লেনদেনের 4 নম্বর বৈশিষ্ট্য, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। তো লেনদেন হতে গেলে অবশ্যই লেনদেনগুলো স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র হবে। অর্থাৎ আজকে যদি আমি বাকিতে পণ্য ক্রয় করি, আজকে 7 তারিখ, আমি যদি বাকিতে পণ্য ক্রয় করি 5,000 টাকা, 7 দিন পরে আমি ওই টাকাটা পরিশোধ করি, তাহলে একই ঘটনা, আমি ওই পণ্য ক্রয় করলাম, কিন্তু এখানে আজকেরটা আজকে এবং পরবর্তী দিনে যখন আমি পরিশোধ করলাম 5 দিন পর বা 7 দিন পর, সেই ঘটনাটি হলো পরের দিনের লেনদেন। অর্থাৎ একটি লেনদেন আরেকটি লেনদেনের মধ্যে কখনো সম্পর্কযুক্ত হবে না, আলাদা থাকবে, স্বতন্ত্র। অর্থাৎ আজকেরটা আজকে এবং পরের দিনের যে লেনদেন পরের দিনের, এটি হলো লেনদেনের স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। ঠিক অনুরূপ ভাবে আমি 5,000 টাকার পণ্য ক্রয় করলাম, আজকের লেনদেন, 5 দিন পর পরিশোধ করলাম, এটা পরের দিনের লেনদেন। আবার 10,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করলাম, 7 দিন পরে টাকা পাওয়া গেল, 7 দিন পরের লেনদেন। যখন আমি বিক্রি করলাম আজকের লেনদেন, 7 দিন পর। সুতরাং এটি হলো স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। এবং লেনদেন হলো দৃশ্যমানতা। এবং লেনদেন 2 ধরনের, লেনদেন দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান লেনদেন হতে পারে। আমি একটু আগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দৃশ্যমান লেনদেন আমরা কাকে বলবো, যে কম্পিউটার প্রয়োগ করছি, কলম প্রয়োগ করছি, আসবাবপত্র প্রয়োগ করছি, এগুলো দৃশ্যমান লেনদেন। এই যে একটু আগে কম্পিউটারের অবচয় হলো, আমরা চোখেও দেখলাম না, কিন্তু এমনিতেই প্রতিষ্ঠানের মধ্যে 1 বছর শেষে কিন্তু কম্পিউটারের মূল্যটা হ্রাস পেয়েছে। সুতরাং এটিও একটি লেনদেন। তবে আমরা যেটিকে অভ্যন্তরীণ লেনদেন বলি, সেটা দেখা গেছে যে ওই কম্পিউটারের যে অবচয় হলো, এটা কিন্তু চোখে দেখলাম না, এটাকে অদৃশ্য লেনদেন বলি। তো দৃশ্যমানতা বলতে কিন্তু দৃশ্যমান না, দৃশ্যমানতা শব্দের অর্থ দৃশ্যমান, অদৃশ্যমান দুটি হতে পারে। এটি লেনদেনের 5ম বৈশিষ্ট্য ছিল। আবার ঐতিহাসিক ঘটনা, তোমাদের কাছে মনে হতে পারে ঐতিহাসিক ঘটনা থেকে লেনদেন কিভাবে সৃষ্টি হয়। ঐতিহাসিক শব্দের অর্থ হলো যা পূর্বে ঘটে গেছে কিংবা ভবিষ্যতে ঘটবে। এই ঘটনাগুলো পূর্বে ঘটে গেছে, তাই তো ঐতিহাসিক। তাহলে ঐতিহাসিক ঘটনা থেকে লেনদেন জন্ম হতে পারে। আবার পূর্বে ঘটবে এরকম কোন ঘটনাও কিন্তু লেনদেন হতে পারে। তো যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এগুলোই তো ঐতিহাসিক ঘটনা। আবার আমরা এখন 7 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, হিসাব সমীকরণের প্রভাব। আমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো হিসাব সমীকরণ হলো A = L + OE, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ অ্যাসেটস = লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো কোনো আর্থিক ঘটনা যদি হিসাব সমীকরণের উপাদানে পরিবর্তন করে, তাহলে সেটিকে আমরা বলবো লেনদেন। অর্থাৎ আমরা লেনদেনের 7 নম্বর বৈশিষ্ট্যটা পাইলাম যে হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলবে।
অর্থাৎ লেনদেন হলেই হিসাব সমীকরণ উপাদানের পরিবর্তন করবে। আর হিসাব সমীকরণটা কি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি পরবর্তীতে তোমাদের হিসাব সমীকরণের আলাদা একটি ক্লাস দিব। এ সমান এ প্লাস ওই, এই তিনটি উপাদান আমরা দেখতেছি যে এই তিনটি উপাদানের মধ্যে যে কোনো আর্থিক ঘটনা বা লেনদেন এই হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলবে। তো প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের অর্থাৎ লেনদেনের 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আমরা আবার একটু এক ঝলক দেখে নেই লেনদেন কি, তারপর লেনদেনের প্রকারভেদ, বা লেনদেন কত প্রকার, বাহ্যিক লেনদেন কি, অভ্যন্তরীণ লেনদেন কি, এবং লেনদেনের 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। সবার শেষে আমি আবারও তোমাদের বলি, যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তীতে আমি নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো।